দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। তৈরি পোশাকের বাইরে সব খাতের উৎপাদনশীল কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নে নজর দেবার তাগিদ, সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ। ৩০ বছর পর ওয়েট ব্লু রপ্তানির সুযোগ দিল সরকার, দীর্ঘমেয়াদে এটি কাঁচামালের সংকট তৈরি করবে ট্যানারি অ্যাসোসিয়েশনের দাবি। সামনের দিনে বাজার সুবিধা ধরে রাখতে পণ্য বহুমুখীকরণ চ্যালেঞ্জ জিততে হবে বাংলাদেশকে। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। তৈরি পোশাকের বাইরে স্থানীয় বাজারে পণ্য উৎপাদনকারী কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে সিপিটির গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড অ্যালায়েন্স বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর কারখানার নিরাপত্তায় তেমন একটা অগ্রগতি হয়নি, যে কারণে এখনও পরিদর্শনের বাইরে রয়ে গেছে ২২ ভাগ পোশাক কারখানা। দেশের পোশাক শিল্পে কারখানার নিরাপত্তায় ব্যাপক সংস্কার শুরু হয় রানা প্লাজা দুর্ঘটনার পর দুই ক্রেতা জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের তদারকিতে। ২০১৮ সালে তারা দেশ ছাড়লে নিরাপত্তা দেখভালের দায়িত্ব পড়ে কলকারখানা অধিদপ্তরের ওপর। গঠিত হয় রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল বা আরসিসি এবং আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল আরএসসি। কিন্তু গত ৩ বছরে তাদের অগ্রগতি খুবই সামান্য। বায়ারদের প্রেসার না থাকার কারণে অনেক সময় আরসিসি ফ্যাক্টরিগুলো যথাযথ মনোযোগ দেন না, এটি একটা তাদের জন্য চ্যালেঞ্জ। আবার অনেক ফ্যাক্টরি শেয়ার্ড বিল্ডিং এ রয়েছে, সেটি তাদের জন্য একটি চ্যালেঞ্জ। অথবা লো কস্ট ফাইন্যান্স তাদের জন্য থাকা দরকার, যেটি দিয়ে তারা রেমিডিয়েশনের কাজগুলো করবেন, সেটি তারা অনেক সময় পান না। তাদের স্কিল ম্যান পাওয়ারের ঘাটতি রয়েছে, সেই জায়গাটি তারা বলছেন। এমনকি অনেক সময় আরসিসি তাদের রিপোর্ট পাবলিশ করবার ক্ষেত্রে চাপ অনুভব করেন বাইরের থেকে। তাদের জনবল কম হতে পারে, কিন্তু তাদের ভিতর অনিয়ম এবং তাদের দপ্তরটা কোন না কোনো ভাবে মালিকদের দ্বারা অনেকটা প্রভাবিত হয়, যার জন্য ওই সমস্ত দপ্তরের লোকেরা যতটুকু কাজ করবে তারাও ততটুকু কাজ করতে পারে না এবং তাদের কাজকর্মের স্বচ্ছতার কিন্তু অভাব রয়েছে। সিপিডির গবেষণা বলছে, আরসিসির তদারকিতে থাকা ৮১৩টি কারখানার ৭০ ভাগের বেশি নিরাপত্তা নিশ্চিত করা গেছে মাত্র ২৫ ভাগ কারখানায়। ২৮ ভাগ কারখানার অগ্রগতি ১০ ভাগেরও কম, আর ২২ ভাগ তৈরি পোশাক কারখানা এখনও রয়ে গেছে তদারকির বাইরে। এর ফলে দুর্ঘটনাও বেড়েছে এই সময়ে। সিপিডির হিসেবে ২০১৮ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৪৬টি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে ঘটেছে সবচেয়ে বেশি ২০টি দুর্ঘটনা, যা আগের বছরের দ্বিগুণ। পুরোপুরি রেগুলেটরি বডি দিয়ে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। The entrepreneur himself or herself must come forward. Of course, you have to make profit, but not at the cost of the worker's safety, worker's life. এটা তো হতে পারে না। The attitude of the entrepreneur has to change. সম্প্রতি রূপগঞ্জের সজীব গ্রুপের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার বিষয় উল্লেখ করে বক্তারা বলেন, শুধু রপ্তানিমুখী শিল্পই নয়, স্থানীয় শিল্প কারখানাগুলোকেও নিরাপত্তা বলয়ের আওতায় আনার সময় এসেছে। লোকাল ইন্ডাস্ট্রিগুলির সেফটি নিয়ে কিন্তু আমরা কেউই কথা বলি না সেইভাবে। তো আজকে কিন্তু সময় এসছে এই দুঃখজনক বিয়োগান্তক ঘটনার উপর শপথ নিয়ে আমাদের যারা যে অবস্থায় যারা দায়িত্বে আছেন, সরকারি কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, ফায়ার ডিপার্টমেন্ট, সংশ্লিষ্ট শিল্প সেক্টরের নেতৃবৃন্দ, বিসিসিআই সরকারের সকল দিক থেকে এই যে লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে এইভাবে সেফটির আওতায় আনাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে। তবে শুধু কর্মপরিবেশই নয়, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে করোনার টিকার ব্যবস্থা করতে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘ ৩১ বছর বন্ধ থাকার পর ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৫টি প্রতিষ্ঠানকে রপ্তানির এ অনুমতি দেওয়া হয়েছে, যারা ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েট ব্লু রপ্তানি করতে পারবে। আপাতত ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। ওয়েট ব্লু রপ্তানির এই সিদ্ধান্ত দেশের চামড়া শিল্পের জন্য কেমন হলো, সেই সাথে চলমান কোভিড সংকটের মাঝে আসছে কোরবানির ঈদে চামড়ার বাজার কেমন হতে পারে, তা নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদের সাথে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? কুরবানির সময় যে বিপুল পরিমাণের সরবরাহ আসে কাঁচা চামড়া, সেই কাঁচা চামড়ার সরবরাহ যে আসে সেই কারণে এবং আমাদের কাছে প্রচুর স্টক থাকার কারণেই বাণিজ্য মন্ত্রণালয় একটা মূল্য স্থিতিশীল রাখার জন্যই কিন্তু এই স্ট্র্যাটেজিটা নিয়েছে। তো আমরা মনে করি যে এটা চলমান প্রক্রিয়া নয়, এটা কেস টু কেস প্রক্রিয়া। এটা যেহেতু আপনার কেস টু কেস প্রক্রিয়া, সুতরাং এটা যে কোনো মুহূর্তে এটা আপনার গভর্নমেন্ট আবার বন্ধ করতে পারে। আমরা মনে করি যে
এটা চলমান প্রক্রিয়া হলে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য এটা মারাত্মক একটা ক্ষতি হবে। কারণ যেহেতু এখানে ট্যানারি শিল্পের কারণে কিন্তু এখানে ফরওয়ার্ড লিঙ্কেজ অর্থাৎ ফুটওয়্যার, লেদার গুডস ইন্ডাস্ট্রি আপনার হয়েছে। এখানে কিন্তু আমরা প্রায় 30 থেকে 35% চামড়া কিন্তু এখানের স্থানীয় বাজারে যে ফুটওয়্যার গুলো হয়েছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড ফুটওয়্যার গুলো হচ্ছে, লেদার গুডস হয়েছে, সেগুলোতে আমরা সরবরাহ করি। এখানে যদি এই ওয়েটগুলো চামড়া আ আ এক্সপোর্ট অব্যাহত রাখে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য একটা ক্ষতি হবে এবং এটা যে ভ্যালু এডিশন এর জন্য আমরা আ বা ১৯৯০ সালে এই ওয়েটগুলো চামড়া বন্ধ করেছিল। আ বা সেখানে কিন্তু আবার ৩০ বছর পরে কিন্তু আবার এটা আ অনুমতি দিল। সুতরাং এই যে ভ্যালু এডিশন এবং পাশাপাশি যে মানুষের কর্মসংস্থান, সেটাও কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই যে এই শিল্পের সাথে যে হাজার, হাজার শ্রমিক নিয়োজিত তারা কিন্তু চাকরি হারাবে। সুতরাং আমরা মনে করি যে এরকম ইন্টারমিডিয়েট প্রোডাক্ট কোনোভাবেই আপনার আ বা রপ্তানি অব্যাহত রাখা উচিত হবে না। দেশের চামড়া শিল্পের বর্তমান অবস্থাটা কি? ট্যানারিগুলোতে কি পরিমাণ চামড়ার মজুদ আছে? আমাদের ট্যানারি গুলোতে প্রায় 40% চামড়া মজুদ আছে। কারণ গত বছরের চামড়া এর আগের বছরের চামড়া আমাদের কাছে মজুদ আছে। যেহেতু কোভিড সিচুয়েশন এর কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং যে ফার ইস্টের দেশগুলো আছে, বিশেষত জাপান এবং আপনার কোরিয়া সহ হংকং, ওখানে কিন্তু আমাদের এক্সপোর্ট টোটালি বন্ধ আছে। আমরা কিছু এক্সপোর্ট করছি আ চায়নাতে। সুতরাং আমরা মনে করি যে আ এই যে 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 কোভিড সিচুয়েশন, এটা কিন্তু একটা কোভিড সিচুয়েশন এর পূর্বেই কিন্তু আমাদের কিন্তু আসলে এক্সপোর্ট গ্রোথ কম ছিল। এটা হলো গিয়ে কমপ্লায়েন্ট এর জন্য। আমাদের আসলে ২ টাই আমাদের ই ই এ ইফেক্টেড হয়েছি আমরা। আ বিশেষত কোভিড এবং তারপরে হলো আমার কমপ্লায়েন্ট। এই ২ টির কারণে আমরা কিন্তু বাজার হারিয়েছি। দেশে তো করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় কোরবানির ঈদে কি পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হবে বলে আশা করছেন? আমাদের লক্ষ্যমাত্রা এই বছর পূরণ হবে না। কারণ এই বছর 40% চামড়া আপনার কম সরবরাহ হবে। কারণ পশু কুরবানি কম হবে। বিশেষত আ কোভিড সিচুয়েশন এর কারণে আপনার গ্রামে-গঞ্জে যেভাবে আপনার করোনা পরিস্থিতি যেভাবে ছড়িয়েছে, সেই কারণে আপনার পশু কুরবানি কম হবে। স্বাস্থ্যবিধি মেনে অনেকে দিতে পারবে না। আবার তার উপরে হলো যে মানুষের আর্থিক অবস্থা। এখানে দেখা যাচ্ছে যে অনেকে চাকরি হারিয়েছে, অনেকে ব্যবসা হারিয়েছে। যার কারণে দেখা গেছে যে অ্যা পশু কুরবানি এবার এই শ্রেণীগুলো দিবে না। তো আমি মনে করি যে এই কারণে, এই ২ টি কারণে বিশেষত এবছর আপনার 40% পশু কুরবানি কম। সামনের দিনে বাজার সুবিধা ধরে রাখতে এখনই রপ্তানি বহুমুখীকরণ করতে হবে বাংলাদেশকে। এজন্য সব খাতের জন্য সমান নীতি সহায়তা থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিশ্চিত করতে হবে প্রযুক্তির ব্যবহার, তৈরি করতে হবে দক্ষ জনবল। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি বহুমুখীকরণের জন্য প্রয়োজন সহজ অর্থায়ন, পাশাপাশি সরকারের আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব তাদের। রোববার ঢাকা চেম্বার এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে। সদ্যবিদায়ী অর্থবছরে রপ্তানিতে এ খাতের অবদান ৮১ ভাগ। ২০২৬ সাল নাগাদ স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এলে বড় বাজারগুলোয় বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশি পণ্য। এমন অবস্থায় রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। বিগত ১২ বছরে আমরা কিন্তু নন আরএমজি খাতে এক্সপোর্ট ডাবলেরও বেশি আমরা করতে পেরেছি। এই ডেটা থেকে একটি বিষয় সুস্পষ্ট, সেটা হচ্ছে যে নন আরএমজি সেক্টরেও যথেষ্ট পটেনশিয়ালিটি আছে। তাকে যদি যথাযথ পলিসি সাপোর্ট দেওয়া যায় এবং অন্যান্য সাপোর্ট দেওয়া যায়, তারাও উঠে আসতে পারবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে নতুন বাজার ধরার পরামর্শও ছিল বিশ্লেষকদের, যেখানে হালকা প্রকৌশল, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ঔষধ শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের যে পলিসি লেভেলে যে বায়াস গুলো, এই বায়াস গুলো কি জাস্ট এমনি হঠাৎ করে আসে, নাকি এটার একটা আন্ডারলাইং একটা পলিটিক্যাল ইকোনমি ফ্যাক্টরস আছে? এই যে বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি, যদিও এটা বলা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরের জন্য, কিন্তু রেডিমেড গার্মেন্টস যেভাবে তারা লিখিত এবং অলিখিত ভাবে বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি থেকে যেভাবে সুবিধাগুলো পায়, লেদার সেক্টর সেভাবে পায় না। রপ্তানি বাজারে নতুন পণ্য যোগ করা এবং এর উন্নয়নে প্রয়োজন নতুন বিনিয়োগ।
কিন্তু সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জ অর্থায়ন প্রাপ্তি। ঘাটতি রয়েছে দক্ষ জনবলেরও। এমন অবস্থায় রপ্তানিমুখী শিল্পের প্রসারে বেশ কিছু পরামর্শ তুলে ধরেছেন ব্যবসায়ীরা। রপ্তানি নীতি গ্রহণের সময় যেগুলো বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। Cash incentive and incentive rate in certain of some of these sectors which are the emerging sectors. Our bonded warehouse facilities এর কথা যেটা বলা হয়েছে যে all export oriented businesses, especially the emerging sectors, তাদেরকে যেন আমরা একটু সুযোগ সুবিধা করে দিতে পারি। Old technology and industrial machineries in different sectors can be replaced by high-tech machineries with the support of the government. প্রতি 3 বছরে কিন্তু আমরা এক্সপোর্ট পলিসি তৈরি করি। এই মুহূর্তে 2018-21 যে এক্সপোর্ট পলিসি চলছে, ইট উইল বি রিপ্লেসড বাই নিউ ওয়ান 21-24। এবং আপনাকে আমি একটু শেয়ার করতে চাই, আমরা এই এক্সপোর্ট পলিসির আগে আপনাদের সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি বসবো এবং সেখানে আমি আপনার সমস্ত সুপারিশগুলো অবশ্যই আমরা বিবেচনায় নিব। তবে শুধু নীতি সহায়তা দিয়ে রপ্তানি বাণিজ্যকে খুব বেশি দূর নিয়ে যাওয়া যাবে না বলে মনে করেন নীতি নির্ধারকরা। উদ্যোক্তাদের পণ্যের মান উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করতে হবে বলেও মনে করেন তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। লকডাউনের প্রথম সপ্তাহে শেয়ার বাজার কেমন করলো, সামনের দিন কেমন যেতে পারে, সেটি নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিবেল স্টক ব্রোকারেজের। বিগত সপ্তাহে মার্কেট তার আগের সপ্তাহের তুলনায় পজিটিভে ক্লোজ হয়েছে এবং এক্ষেত্রে উল্লেখ্য যে কামিং উইকের মতো বিগত সপ্তাহে 4টি ট্রেডিং সেশন ছিল এবং আমরা যদি এখন ডে বাই ডে সেক্টরাল ইন্ডেক্সের মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে প্রথম দিন মার্কেট পজিটিভে ক্লোজ হলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে মার্কেট নেগেটিভে ক্লোজ হয়েছে এবং এর পেছনে মূল কারণ হতে পারে আসন্ন ঈদুল আজহা এবং বর্তমান কোভিড সিচুয়েশনকে পরিলক্ষণ করে ইনভেস্টররা কিছুটা প্রফিট টেকিং টেন্ডেন্সিতে গিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি যে চতুর্থ ট্রেডিং সেশনে আবার দ্য বায়ার্স কেম ব্যাক এবং মার্কেট পজিটিভেই ক্লোজ হয়েছে। এখন আমরা যদি একটু সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে এবং তার পরবর্তী অবস্থানেই রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এক্ষেত্রে উল্লেখ্য যে এই 3টি সেক্টরই গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং আমরা বিগত কিছুদিন ধরেই দেখছি যে টেক্সটাইল সেক্টরে পজিটিভ মুভমেন্ট দেখা দিচ্ছে। এর পেছনে মূল কারণ হতে পারে এক্সপোর্ট, অ্যাপারেল সেক্টরে এক্সপোর্ট বৃদ্ধির সম্ভাবনা। বিকেএমই এস্টিমেট করছে যে 2021-22 অর্থ বছরে অ্যাপারেল সেক্টরে এক্সপোর্টের পরিমাণ দাঁড়াবে প্রায় $33.7 বিলিয়ন, যেটা তার আগের অর্থ বছরে 11 মাসকে ক্যালকুলেট করলে ওয়াজ অ্যারাউন্ড $28.6 বিলিয়ন এবং এই বৃদ্ধির পেছনে মূল কারণ হবে ইউএস এবং ইউকের ইকোনমিক রিকভারি ফ্রম দি প্যান্ডামিক। ওয়েল, এখন আমরা যদি একটু টপ ট্রেডেড শেয়ারসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে লাফার্জ হোলসেম বাংলাদেশ লিমিটেড এবং কিয়া কসমেটিক্স। শুরু হলো মহাকাশ পর্যটনের যুগ। প্রথমবারের মতো মহাকাশে যাত্রী পরিবহন করল ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসনের প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। এই যাত্রায় অংশ নিয়েছেন খোদ রিচার্ড ব্রানসন সহ মোট 6 জন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মহাকাশে বাণিজ্যিক যাত্রী সেবা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবস্থিত ভার্জিন গ্যালাকটিকের স্পেসপোর্ট আমেরিকা। সময় সকাল 7:30টা। 2 পাইলট সহ মোট 6 জন নিয়ে মহাকাশে যাত্রা শুরু করে ভিএসএস ইউনিটি 22। ভিএসএস ইউনিটি 22 নামের রকেট যানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 কিলোমিটার উপরে নিয়ে ছেড়ে দেয় একটি উড়োজাহাজ। এরপর কিছুটা পতনের পর যানটি নিজের জ্বালানি ব্যবহার করে ছুটতে থাকে মহাকাশ পানে। গতি উঠায় মাখ 3 পর্যন্ত। এতে ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিলোমিটার উপরে উঠেই ইঞ্জিন বন্ধ করে নামতে শুরু করে যানটি। এ সময় যাত্রীদের ভরশূন্য অবস্থায় ভাসার অভিজ্ঞতা নিতে দেখা গেছে। মহাকাশে যাত্রী পরিবহনের প্রথম যাত্রায় অংশ নিয়েছেন ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনও। এ সময় নিজের অভিজ্ঞতার কথা জানান সরাসরি সম্প্রচারে। নিজের আনন্দ ভাগ করে নেন সহযাত্রীদের সাথে হাত ও পা মিলিয়ে। প্রায় 70 মিনিটের যাত্রা শেষে নিরাপদে রানওয়েতে ফিরে আসে মহাকাশযান ভিএসএস ইউনিটি। ভার্জিন গ্যালাকটিকের এই পদক্ষেপ মহাকাশে বাণিজ্যিক যাত্রী সেবা চালুর পথকে
আরও মসৃণ করবে বলে আশা মহাকাশ বিশেষজ্ঞদের। This is now here finally reaching the point of commercialization where anybody who has the money and has the desire can buy a ticket and go to space. That is truly special. It's going to be a game changer, I think, for space. ভার্জিন গ্যালাকটিকের মাধ্যমে মহাকাশ যাত্রার অংশ হতে এরই মধ্যে 600-র বেশি মানুষ নিবন্ধন করেছেন। তাদের মহাকাশ যাত্রার প্রতিটি টিকিটের মূল্য $2.5 লাখ মতো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।